Hey guys, this is Mohammad Firdaus Hassan. Our today's topic is special use of words and phrases. It's important for anybody wishing to learn English, though it's especially designed for the students of intermediate first year and second year. So, here we go. গ্রামাটিক্যাল আলোচনায় আমার কিছু শর্টকাট ইউজেস থাকে। এখানে দুটোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। যেমন ভার্বের সাথে যখন আইএনজি আমি মিন করি তখন সেটাকে ভার্ব টু দি পাওয়ার আইএনজি দিয়ে বোঝাই। দ্যাট ইজ আমি যেখানে লিখব ভার্বের উপরে আইএনজি, তুমি বুঝে নেবে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হবে, সেটা বোঝানো হচ্ছে। আবার একইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল যখন আমি বোঝাই তখন ভার্ব টু দি পাওয়ার থ্রি, দ্যাট ইজ ভার্বের সাথে থ্রি যুক্ত করে দেই। দ্যাট ইজ তুমি যদি কোথাও আমার আলোচনায় ভার্বের উপরে থ্রি দেখো তাহলে বুঝে নেবে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ডান, গন, ইটেন, এটসেট্রা। শুরুতেই আমরা তিনটি পার্টিকুলার টেন্সের শর্টকাট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যা আমাদেরকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বুঝতে সাহায্য করবে। ফার্স্ট অফ অল, কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারগুলো দেখো। এম ইজ আর আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, হি ইজ রিডিং আ বুক। ওয়াজ ওয়ার আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, হি ওয়াজ রিডিং আ বুক। শ্যাল বি অর উইল বি আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, হি উইল বি রিডিং আ বুক। তাহলে আমরা কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখলাম। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল উইল বি প্লাস ভার্বের আইএনজি, এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। উপরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরেরটা পাস্ট কন্টিনিউয়াস, তারপরটা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা। তো আমরা যদি এমন কোনো সেন্টেন্স দেখি যেখানে এম ইজ আর, ওয়াজ ওয়ার বা শ্যাল উইল বি আছে কিন্তু আইএনজি নেই, তখন ওই সেন্টেন্সটা কি কন্টিনিউয়াস হবে? না, তখন ওই সেন্টেন্সটা হবে ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স। তাহলে খেয়াল করো, ব্যাপারটা তখন দাঁড়াবে এরকম। অ্যামিজার আইএনজি কোনো সেন্টেন্সে দেখতে পাচ্ছ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু অ্যামিজার আছে, আইএনজি নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওয়াজ ওয়ার আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি বাদ দিয়ে দিলাম, শুধু ওয়াজ ওয়ার আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। শ্যাল বি অর উইল বি আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আইএনজি বাদ দিয়ে দিলাম, শুধু শ্যাল বি বা উইল বি আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমটা দেখো, আই এম রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এম এর পরে ভার্বের আইএনজি আছে, এই যেমন এখানে এম প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু নিচের সেন্টেন্সে দেখো, আই এম আ স্টুডেন্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ কি? কারণ এই এম এর পরে এখানে কোনো ভার্বের আইএনজি নেই, যেটা আমরা অলরেডি এখানে আলোচনা করে এসেছি। তাহলে এটা কন্টিনিউয়াস কারণ এরপরে ভার্বের আইএনজি আছে, এটা ইনডেফিনিট কারণ এরপরে ভার্বের আইএনজি নেই। আর এটা যেহেতু কন্টিনিউয়াস, এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব, রিডিং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বাট এখানে যেহেতু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই তাই এম হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। আর এম এর যেহেতু মূল পরিচয় হচ্ছে অক্সিলারি, এখান থেকে যেটা আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এসছে, মূল পরিচয় অক্সিলারি হওয়াতে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করা সত্ত্বেও এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো না, এটাকে বলবো লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা আরেকবার একটু সামারি করে ফেলি। সামারিটি হচ্ছে এই এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল উইল বি প্লাস ভার্বের আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স। উপরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, তারপরটা ফিউচার কন্টিনিউয়াস। আইএনজিগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো সব ইনডেফিনিট হয়ে গেল। আইএনজি বাদে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট। আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন। Had plus verb 3, past perfect tense. Example, I had eaten. Shall have or will have plus verb 3, এটা হচ্ছে future perfect tense. Example, I will have eaten. আমরা কন্টিনিউয়াস যে একটা টেকনিক অ্যাপ্লাই করেছিলাম এখানেও তাই অ্যাপ্লাই করব। খেয়াল করো, টেকনিকটা ছিল এই, ওখানে ছিল ভার্বের আইএনজি বাদ দিলে ইনডেফিনিট হয়ে গিয়েছিল, এখানে ভার্বের থ্রিগুলো বাদ দিলে এটাও ইনডেফিনিট হয়ে যাবে। অর্থাৎ তাহলে কথাটা এরকম দাঁড়াবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভার্বের থ্রি বাদ দিলে কোনো সেন্টেন্সে যদি শুধু হ্যাভ হ্যাজ দেখি তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাড প্লাস ভার্বের থ্রি, পাস্ট পারফেক্ট টেন্স। শুধু হ্যাড আছে, ভার্বের থ্রি নেই, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ ভার্বের থ্রি, ফিউচার পারফেক্ট টেন্স। শুধু শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে, ভার্বের থ্রি নেই, ফিউচার ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলে খেয়াল করো,
I have completed my lessons. Present perfect tense. Have এর পরে ভার্বের 3 আছে completed. তারপরের সেন্টেন্স I have a cow. have এর পর কোনো ভার্ব নেই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সামারি করে দেই, have, has, had, shall have or will have প্লাস ভার্বের 3 থাকলে পারফেক্ট টেন্স। উপরেরটা প্রেজেন্ট পারফেক্ট, নিচেরটা পাস্ট পারফেক্ট, তারপরেরটা ফিউচার পারফেক্ট। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল হ্যাভ থাকে, এই ভার্বের 3 গুলো না থাকে, তাহলে সবগুলো ইনডেফিনিট টেন্স। তাহলে উপরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরটা পাস্ট ইনডেফিনিট, তারপরটা ফিউচার ইনডেফিনিট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং। হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, I had been reading. Shall have been or will have been plus verb ing, future perfect continuous tense. Example, I will have been reading. তো আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এর সাথে প্রত্যেকটার সাথে ভার্বের আইএনজি যুক্ত করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হচ্ছে। আমি একটু পূর্বের কথা মনে করিয়ে দেই, আমরা কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ছিল ওখানে অ্যামিজার, ওয়াজওয়ার, শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের আইএনজি ছিল, আইএনজিগুলো বাদ দিয়েছিলাম, ইনডেফিনিট হয়ে গিয়েছিল। পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ এর সাথে ভার্বের 3 ছিল, ওটা ছিল পারফেক্ট টেন্স, ভার্বের 3 বাদ দিলে ইনডেফিনিট হয়ে গিয়েছিল। বাট এখানে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি দেখতে পাচ্ছি। এই আইএনজি যদি বাদ দিয়ে দেই তাহলে কোন টেন্স হবে? ইনডেফিনিট হবে না, এটা হবে তখন পারফেক্ট টেন্স। অর্থাৎ তখন তাহলে কি দাঁড়ালো একটু খেয়াল করো, হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো সেন্টেন্সে যদি শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন দেখি, আইএনজি না দেখি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একইভাবে হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি দেখলে ধরে নেব সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। আইএনজি নেই, শুধু হ্যাড বিন আছে, তাহলে ওই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কোনো সেন্টেন্সে আছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, তাহলে সেন্টেন্সটা ধরে নেব এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আইএনজি নেই, সেন্টেন্সে দেখা যাচ্ছে শুধু শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তাহলে সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এক্সাম্পল খেয়াল করো, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই যে হ্যাভ বিন আইএনজি। তারপরের সেন্টেন্সে আই হ্যাভ বিন টু কক্সেস বাজার। আই হ্যাভ বিন এর পর ভার্বের আইএনজি নেই, এই যে আইএনজিটা ড্রপ হয়ে গেছে, নেই এখানে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে বোঝা গেল, হ্যাভ বিন এর পর ভার্বের আইএনজি আছে, তাই এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজিটা তুলে দিলাম, পারফেক্ট টেন্স। একইভাবে যদি এখানে হ্যাড বিন হতো, হ্যাড বিন রিডিং, তাহলে এটা হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি হ্যাড বিন হতো, এটা হতো পাস্ট পারফেক্ট টেন্স। এখানে যদি শ্যাল হ্যাভ বিন রিডিং হতো, তাহলে এটা হতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এখানে হতো শ্যাল হ্যাভ বিন টু কক্সেস বাজার, তাহলে এটা হতো তখন ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে বোঝা গেল কি? একবার সামারি করে দেই, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আইএনজিগুলো বাদ দিয়ে দিলাম, শুধু পারফেক্ট টেন্স। মনে করো ক্লাস শেষে বাড়ি ফিরছো, আকাশে প্রচন্ড মেঘ, তো তুমি বললে আকাশ মেঘাচ্ছন্ন, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো তোমার এই যে কথাটা বা অনুভূতিটা, এটা একটা বাস্তব একটা অনুভূতি, কারণ আকাশে মেঘ করলেই বৃষ্টি নামে, এটাই স্বাভাবিক, আমরা এটাই জেনে আসছি সবসময়। তো আমরা যদি এই যেন শব্দটার উপর যদি আমরা ফোকাস করি, তাহলে আমরা বলতে পারি এই যেন দিয়ে এখানে এমন একটা কথা প্রকাশ করা হচ্ছে যেটা বাস্তবভাবেই সত্য বা যৌক্তিকভাবে সত্য একটা কথা। মনে করো তোমার ছোট ভাই একটা গ্লাস ভেঙে ফেলছে, তো এটা তুমি দেখেছো, ও জানে যে তুমি দেখেছো। এখন মা যখন জিজ্ঞেস করলেন গ্লাসটা কে ভাঙলো, তখন ও তো আর কোনোভাবে স্বীকার করে না। তখন তুমি মাকে বললে, কি মিথ্যুক, আমি তাকে গ্লাসটি ভাঙতে দেখেছি, কিন্তু এখন সে এমনভাবে কথা বলছে যেন কিছুই জানে না। এমনটা হয়ে থাকে। তো এখন এই যে কথাটা, তাহলে এখানে এই যেন দিয়ে আসলে কোন ধরনের কথা প্রকাশ পাচ্ছে? এখানে এমন একটা কথা প্রকাশ পাচ্ছে যেটা সত্য নয়, বাট সত্য হিসেবেই এখানে উপস্থাপন করা হচ্ছে। ওই যে ভাই যেটা বলছে, না আমি তো ভাঙিনি, তাহলে ওর যেটা অর্থাৎ যে ফিলিংটা এখানে সে দেখাচ্ছে, যে কথাটা এখানে প্রকাশ করছো, সেটা হচ্ছে সত্যটাকে এখানে ধামাচাপা দিচ্ছে। তাহলে এই যেন দিয়ে এখানে এমন একটা কথা প্রকাশ করা হচ্ছে যেটা বাস্তবে সত্য নয়, অর্থাৎ যৌক্তিকভাবে অসত্য।
দেখো, যেন নিয়ে এতক্ষণ যে আমরা কথা বললাম তার মূল কারণ হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি, অর্থাৎ স্পেশালি ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই চ্যাপ্টারের প্রথম যে রুল আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটার অর্থ হচ্ছে যেন, এবং এই যেন দিয়ে দুই ধরনের কথা প্রকাশ পায়, একটা হচ্ছে যৌক্তিকভাবে সত্য আর একটা যৌক্তিকভাবে অসত্য। এবং স্ট্রাকচার হচ্ছে যৌক্তিকভাবে সত্যর ক্ষেত্রে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, পাস্ট প্লাস পাস্ট। দেখো, কোনো জায়গায় কিন্তু ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বলা নেই, তাহলে যেহেতু বলা নেই তাহলে যে কোনোটা হতে পারে অর্থের প্রয়োজনে। আচ্ছা, আর যেটা যৌক্তিকভাবে অসত্য সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট প্লাস পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট প্লাস পাস্ট পারফেক্ট। এখানে দেখো প্রেজেন্ট এবং পাস্ট এক্ষেত্রেও কিন্তু ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বলা নেই। যেহেতু বলা নেই তাহলে অর্থের প্রয়োজনে যে কোনোটা হতে পারে। যাই হোক, আমরা শুধু ডান পাশেরটাই ফোকাস করব, কারণ আমাদের এক্সারসাইজে এই ডান পাশেরটাই ফোকাস করতে হবে। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। যৌক্তিকভাবে সত্য, এগুলো এক্সাম্পল কিরকম হয় দেখো। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট লুকস অ্যাজ ইফ অর অ্যাজ দো ইট ইজ গোয়িং টু রেইন। গ্রামারের দিকে খেয়াল করো, অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে আছে ইট লুকস, প্রেজেন্ট, পরবর্তীতে হবে প্রেজেন্ট, যদিও কন্টিনিউয়াস। তারপরটা দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, ইট লুকড অ্যাজ ইফ অর অ্যাজ দো ইট ওয়াজ গোয়িং টু রেইন। তাহলে অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে আছে লুকড, পাস্ট, পরবর্তীতেও আছে পাস্ট। তো কথাটা হচ্ছে যেটা যৌক্তিকভাবে সত্য সেগুলো হচ্ছে ইকুয়াল টেন্স হয়, আগে প্রেজেন্ট হলে পরেও প্রেজেন্ট, আর আগে যদি পাস্ট হয় পরবর্তীতেও পাস্ট। যৌক্তিকভাবে অসত্য যেগুলো, এক্সাম্পল দেখি। আই হ্যাভ সিন হিম ব্রেকিং দ্য গ্লাস বাট নাও হি স্পিক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি ডিড নাথিং। দেখো, অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে আছে স্পিক্স প্রেজেন্ট, পরবর্তীতে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তারপরেটা দেখো, আই স হিম ব্রেকিং দ্য গ্লাস, আমি তাকে গ্লাসটা ভাঙতে দেখেছিলাম, বাট লেটার, কিন্তু পরবর্তীতে হি স্পোক অ্যাজ ইফ অর অ্যাজ দো হি হ্যাড ডান নাথিং, অর্থাৎ পরবর্তীতে সে এমন ভাবে কথা বলো যেন সে কিছুই জানে না। পরেবার আমরা টেন্সের দিকে খেয়াল করি, অ্যাজ ইফ অর অ্যাজ দোর পূর্বে আছে পাস্ট, পরবর্তীতে আছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে এখন, সেটা হলো আমরা স্পেশালি ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস চ্যাপ্টারের এক্সারসাইজে যে এক্সাম্পলগুলো পাবো সেগুলো এই যৌক্তিকভাবে অসত্য সেন্টেন্সগুলোর উপরেই এক্সাম্পল পাবো। তাহলে আমরা ওই এক্সাম্পলগুলোতে খেয়াল করব যে ড্যাশ বা গ্যাপের পরবর্তীতে পাস্ট আছে কিনা। যদি দেখি পাস্ট তাহলে, এবং পূর্বে যদি দেখি প্রেজেন্ট তাহলে ধরে নেব অ্যাজ ইফ অ্যাজ দো, আবার পরে যদি দেখি পাস্ট পারফেক্ট এবং পূর্বে যদি দেখি পাস্ট ইনডেফিনিট তাহলেও অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ধরে নেব ওখানে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমরা যে রাইট ফর্মস অফ ভার্বস এর এক্সারসাইজগুলো করি সেখানেও কিন্তু এই যৌক্তিকভাবে অসত্যর যে স্ট্রাকচার এটাকে ফলো করা হয়। যাই হোক, আমরা এখন বিভার্ব থাকলে এই যৌক্তিকভাবে অসত্য সেন্টেন্সগুলো কিভাবে উপস্থাপন করা হয় সেটা একটু দেখব। দেখো, আই হ্যাভ সিন হিম ব্রেকিং দ্য গ্লাস বাট নাও হি স্পিক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। দেখো, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে আছে স্পিক্স প্রেজেন্ট, পরবর্তীতে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়ার এখানে পাস্ট ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস না, এবং এটা যে ইনডেফিনিট সে ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করে এসেছি, অলরেডি মনে না থাকলে দেখে আসো কন্টিনিউয়াসের স্ট্রাকচারগুলোতে। আচ্ছা, তারপরে দেখো, I saw him breaking the glass, but later he spoke as if or as though he had been innocent. তো এখানেও দেখো as if or as though পূর্বে spoke, এটা আছে past indefinite, পরবর্তীতে আছে past perfect tense। তো এক নজরে স্ট্রাকচারটা দেখে নাও। অ্যাজ ইফ অর অ্যাজ দো অর্থ হলো যেন, যৌক্তিকভাবে সত্য এবং যৌক্তিকভাবে অসত্য কথা প্রকাশ করা হয়, এবং আমরা মেইনলি ফোকাস করব যৌক্তিকভাবে অসত্য কথাগুলোর উপরে। রুল 2, স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ফার অ্যাজ দিয়ে চার ধরনের কথা প্রকাশ পায় সাধারণত, যেমন যতদূর, যতটুকু, পর্যন্ত, যদি বা যতক্ষণ। প্রথম এক্সাম্পল, যতদূর। উই ওয়াকড অ্যাজ ফার অ্যাজ উই কুড, আমরা যতদূর সম্ভব হেঁটে গিয়েছিলাম বা হেঁটেছিলাম। যতদূর বা যতটুকু। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট, আমি যতদূর জানি বা আমি তার সম্বন্ধে যতটুকু জানি সে সৎ। পর্যন্ত। উই ওয়াকড অ্যাজ ফার অ্যাজ দ্য এজ অব দ্য ফরেস্ট, আমরা জঙ্গলের একদম শেষ প্রান্ত পর্যন্ত বা শেষ কিনারা পর্যন্ত হেঁটে গিয়েছিলাম বা হেঁটেছিলাম।
যদি বা যতক্ষণ। দ্য কার ইজ অ্যাবসলিউটলি ফাইন অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। গাড়িটা অবশ্যই ভালো, অবশ্যই সুন্দর যদি তুমি ইঞ্জিনের কথাটা বলো বা ভাবো। কথাটা হচ্ছে গাড়িটা হয়তো আউটলুক অত সুন্দর না, হয়তো পুরনো হয়ে গিয়েছে অথবা ডিজাইনটা তোমার ভালো লাগছে না, কিন্তু তোমাকে বলা হচ্ছে ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো, খুবই শক্তিশালী। তুমি যদি ইঞ্জিনের কথাটা মাথায় রাখো তাহলে গাড়িটা অসাধারণ, খুবই ভালো। তো পুরোটা একবার চোখ বুলিয়ে নাও। রুল 3, স্ট্রাকচার অ্যাজ লং অ্যাজ দিয়ে 3 ধরনের কথা প্রকাশ পায় সাধারণত: ভবিষ্যৎ সময়, শর্ত এবং একটি নির্দিষ্ট সময়। যেমন ভবিষ্যৎ সময়, আই উইল রিমেম্বার ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোমার কথা আমার মনে থাকবে। 2, শর্ত, ইউ ক্যান টেক মাই কার অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি। তুমি আমার গাড়িটা নিতে পারো, তবে শর্ত হচ্ছে তোমাকে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। যদি তুমি কেয়ারফুলি ড্রাইভ করো তাহলেই গাড়িটা নিতে পারো। 3 নম্বর, একটি নির্দিষ্ট সময়, যেমন দ্য মিটিং উইল লাস্ট অ্যাজ লং অ্যাজ 4 আওয়ার্স। মিটিং 4 ঘন্টা ধরে চলবে। আরেকটা এক্সাম্পল, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। তোমাকে হার্ড স্টাডি করতে হবে, কঠিন পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। অ্যাজ লং অ্যাজ ইউ আর আ স্টুডেন্ট, যতদিন তোমার স্টুডেন্ট লাইফ থাকবে, অর্থাৎ পুরো স্টুডেন্ট লাইফ জুড়ে তোমাকে হার্ড স্টাডি করতে হবে। তো পুরো স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পলগুলোর উপর আরেকবার চোখ বুলিয়ে নাও। রুল 4, স্ট্রাকচার অ্যাজ সুন অ্যাজ দিয়ে 3 ধরনের কথা প্রকাশ পায়। 1 নম্বর, একটি কাজ ঘটতে না ঘটতে আরেকটি কাজ ঘটা। 2 নম্বর, আনরিলেটেড অ্যাকশনস। 3 নম্বর হচ্ছে যত দ্রুত সম্ভব। এখন আমরা এই প্রতিটি আইটেম, তাদের নিজস্ব স্ট্রাকচারস অ্যান্ড এক্সাম্পলস আলাদা আলাদাভাবে আলোচনা করব। নাম্বার 1, একটি কাজ ঘটতে না ঘটতেই আরেকটি কাজ ঘটা। স্ট্রাকচারস অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রেজেন্ট অবলিক ফিউচার। আবার অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়নি। অর্থের প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারবে। এক্সাম্পল দেখি, অ্যাজ সুন অ্যাজ আই রিটার্ন হোম মাদার গিভস মি সামথিং টু ইট। বাড়ি ফিরতে না ফিরতেই মা আমাকে কিছু খেতে দেন। দেখো প্রেজেন্ট, গিভস, এটাও প্রেজেন্ট। তারপরে অ্যাজ সুন অ্যাজ আই রিটার্ন হোম আই উইল কল ইউ। বাড়ি ফিরতে না ফিরতেই আমি তোমাকে ফোন করব। রিটার্ন প্রেজেন্ট টেন্স, উইল কল ফিউচার টেন্স। তারপরে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। চোর পুলিশ দেখতে না দেখতেই দৌড় দিল। স পাস্ট, র্যান এটাও পাস্ট। নেক্সট, নাম্বার 2, unrelated actions. Structure as soon as plus past perfect plus past indefinite. এক্সাম্পলটা দেখি, as soon as he had finished exam he went to Cox's Bazar. অর্থাৎ পরীক্ষা শেষ করতে না করতেই সে কক্সেস বাজার চলে গেল। তো আনরিলেটেড অ্যাকশনস কেন বলা হলো সেটা আমরা একটু ব্যাখ্যায় যাই। খেয়াল করো, আনরিলেটেড মানে হচ্ছে যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আলাদা, সেপারেট। এখানে দুটো কাজ, একটা হচ্ছে পরীক্ষা শেষ করা আর একটা কক্সেস বাজার যাওয়া। তো পরীক্ষা শেষ না করে তো কক্সেস বাজার যায়নি, তাহলে দুটো আলাদা কাজ, কিন্তু একটা কাজ পুরোপুরি শেষ করেছে তারপরে সে কক্সেস বাজার গেল। অন্য সেন্সে আমরা যদি সম্পর্কের কথা ভাবি তাহলে এটা হচ্ছে, দেখো, পরীক্ষা শেষ হওয়ার সাথে কক্সেস বাজার যাওয়ার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কের কথা আলোচনা করতে গেলে আমরা উপরে একটা সেন্টেন্স খেয়াল করতে পারি। দেখো, as soon as the thief saw the police he ran away. পুলিশ দেখতে না দেখতেই চোর দৌড় দিল। দেখো, পুলিশ দেখতে পাওয়া এবং চোরের দৌড় দেওয়া এই দুটো কাজ হচ্ছে একটার সাথে আর একটা রিলেটেড, কিন্তু যেখানেই পুলিশ দেখবে সেখানেই চোর দৌড় দিবে, এটাই স্বাভাবিক। একটার সাথে আর একটা সম্পর্ক আছে দুটো কাজের মধ্যে। কিন্তু সেই সেন্সে এখানে এই যেটা পরীক্ষা শেষ হতে না হতেই তার কক্সবাজার যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, পুরো আলাদা দুটো কাজ, এবং এই জন্যই এটাকে বলা হচ্ছে আনরিলেটেড অ্যাকশনস। তাহলে আনরিলেটেড অ্যাকশনস আমরা দুইভাবে আনরিলেটেড বুঝতে পারি। একটা হচ্ছে এই এখানে যেমন পুলিশ দেখতে না দেখতেই চোরের যে দৌড় দেওয়া, এই যে একটা সম্পর্ক, এখানে সেরকম কোনো সম্পর্ক নেই পরীক্ষা শেষ হওয়ার সাথে কক্সবাজার যাওয়ার। আর একটা সেন্সে এটা আনরিলেটেড, সেটা হচ্ছে পরীক্ষা পুরোপুরি শেষ করেছে তারপরেই সে কক্সবাজার গিয়েছিল। এক্ষেত্রেও হচ্ছে দুটো পুরোপুরি সেপারেট অ্যাকশনস বা আনরিলেটেড অ্যাকশনস।
নেক্সট, যত দ্রুত সম্ভব। নাম্বার 3, স্ট্রাকচার প্রেজেন্ট অবলিক পাস্ট অবলিক ফিউচার প্লাস অ্যাজ সুন অ্যাজ পসিবল। পসিবল কথাটা এক্সট্রা যোগ করা হয়েছে এখানে অর্থের প্রয়োজনে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব আমি আমার পড়া প্রস্তুত করেছি। আই প্রিপেয়ার্ড মাই লেসন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি আমার পড়া প্রস্তুত করেছিলাম। আগেটা ছিল হচ্ছে প্রেজেন্ট, পরেরটা হলো পাস্ট। তারপরটা দেখি ফিউচারে আছে, আই উইল প্রিপেয়ার মাই লেসন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি আমার পড়া প্রিপেয়ার করব বা প্রস্তুত করব। এখানে টেন্সের ব্যাপারটা লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশগুলোতে কোনো টেন্স নেই। দরকার হলে বসানো যেতে পারে, বাট দরকার নেই, তাই আমরা বসাইনি। অন্যদিকে বাকি যে ক্লজটা যেটা শুরুতে বসছে এখানে কিন্তু টেন্স আছে, যেমন প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, তারপরটা পাস্ট, তারপরটা ফিউচার। আরেকটা বিষয় হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু উল্টাও হতে পারে, যেমন এটা হতে পারতো অ্যাজ সুন অ্যাজ পসিবল আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন্স, এটা হতে পারতো অ্যাজ সুন অ্যাজ পসিবল আই প্রিপেয়ার্ড মাই লেসন্স, এটা হতে পারতো অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল প্রিপেয়ার মাই লেসন্স। অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারস অ্যান্ড আইটেমস অ্যান্ড এক্সাম্পলস পুরোটার উপর একবার চোখ বুলিয়ে নাও। রুল 5, স্ট্রাকচার বিবর্ণ। বিবর্ণ দিয়ে জন্মগ্রহণ করা বোঝায়। বিবর্ণ স্ট্রাকচারটিকে দুইভাবে বিভক্ত করে বোঝানো হয়, একটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, একটা অনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে। যদি নির্দিষ্ট ব্যক্তি বোঝায় তাহলে সেটার স্ট্রাকচার হচ্ছে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ হবে, আর যদি অনির্দিষ্ট ব্যক্তি বোঝায় তাহলে তার স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ হবে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। রাজু ওয়াজ বর্ন ইন চিটাগং। ওয়াজ বর্ন এটা হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। এটা পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণ হচ্ছে রাজু একটা নির্দিষ্ট ব্যক্তি, তাই। অন্যদিকে থাউজেন্ডস অফ চিলড্রেন আর বর্ন এভরিডে। দেখো হাজার হাজার শিশু, হাজার হাজার শিশু এখানে নির্দিষ্ট কেউ তো না, যেহেতু অনির্দিষ্ট তাই এখানে আর বর্ন অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ হয়েছে। আবার দেখো, হার প্যারেন্টস লিভড ইন আমেরিকা হোয়েন শি ওয়াজ বর্ন। যখন সে জন্মগ্রহণ করেছিল তার বাবা মা তখন আমেরিকায় থাকতো, তাহলে এই যে শি নির্দিষ্ট ব্যক্তি। অন্যদিকে প্যারেন্টস বিকাম হ্যাপি হোয়েন আ চাইল্ড ইজ বর্ন। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন বাবা মা সুখী বা খুশি হন, আনন্দিত হন। তাহলে এই যে আ চাইল্ড এখানে নির্দিষ্ট কেউ না, অনির্দিষ্ট যে কোনো শিশু, একটা শিশু বলা হচ্ছে, যে কোনো একটা শিশু, অর্থাৎ কোনো শিশু জন্মগ্রহণ করলে তার বাবা মা খুশি হন, তাহলে অনির্দিষ্ট, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। আর এখানে সি নির্দিষ্ট ছিল, তাই এটা হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। পুরো আলোচনাটা আরেকবার চোখ বুলিয়ে নাও। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি সেগুলো হলো, ফার্স্ট অফ অল শর্টকাট ইউজেস। VING দিয়ে বোঝানো হয় ভার্বের সাথে ING যুক্ত হওয়া। V3 দিয়ে বোঝানো হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়া। নেক্সট, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। am, is, are, was, were, shall be বা will be প্লাস ING থাকলে কন্টিনিউয়াস টেন্স, ING গুলো বাদ দিয়ে দিলে ইনডেফিনিট টেন্স। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, have, has, had, shall have বা will have প্লাস ভার্বের 3 থাকলে পারফেক্ট টেন্স, ভার্বের 3 গুলো বাদ দিয়ে দিলে ইনডেফিনিট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্টকাট স্ট্রাকচারস, have been, has been, had been, shall have been বা will have been প্লাস ভার্বের ING থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ING গুলো বাদ দিয়ে দিলে পারফেক্ট টেন্স। রুল 1, as if or as though অর্থ হচ্ছে যেন, এবং এই as if বা as though দিয়ে যৌক্তিকভাবে সত্য এবং যৌক্তিকভাবে অসত্য দুই ধরনের কথা প্রকাশ পায়, এবং আমাদের এক্সারসাইজের জন্য মূলত এই যৌক্তিকভাবে অসত্য বোঝায় যে সেন্টেন্সগুলো দিয়ে সেগুলোর উপরেই ফোকাস করতে হবে, কারণ এক্সারসাইজে এই সেন্টেন্সগুলোই সাধারণত আসে। যৌক্তিকভাবে অসত্য সেন্টেন্সগুলোকে আমরা এই ডায়াগ্রামটি দিয়েও প্রকাশ করতে পারি। মনে করো এটা হলো সেন্টেন্সের শুরু, এখানে শেষ। সেন্টেন্সের শুরুতে দেয়া আছে প্রেজেন্ট, মাঝখানে হচ্ছে as if or as though, পরবর্তীতে আছে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস, আবার as if or as though পূর্বে আছে পাস্ট, পরবর্তীতে আছে পাস্ট পারফেক্ট। দ্যাট ইজ আমরা গ্যাপে
গ্যাপের পূর্বে যদি প্রেজেন্ট দেখি এবং পরবর্তীতে যদি পাস্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস দেখি তাহলে ওই গ্যাপে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। একইভাবে গ্যাপের পূর্বে যদি পাস্ট এবং পরবর্তীতে যদি পাস্ট পারফেক্ট দেখি তাহলেও গ্যাপের ভেতরে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। তবে মনে রাখতে হবে অর্থটা, কারণ এখানে শুধু এই পূর্বে প্রেজেন্ট পরে পাস্ট বা পূর্বে পাস্ট পরে পাস্ট পারফেক্ট হলেই হবে না, এরকম আরও স্ট্রাকচার আছে একই গ্রামারের। অর্থটা মনে রাখতে হবে, অর্থ যেন হতে হবে অর্থের ভেতরে, এবং অর্থটা অবশ্যই যৌক্তিকভাবে অসত্য যদি প্রকাশ পায় তাহলেই এই স্ট্রাকচারটা যদি মিলে যায় তাহলে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। রুল 2, অ্যাজ ফার অ্যাজ। এই স্ট্রাকচার দিয়ে 4 ধরনের কথা প্রকাশ পায় সাধারণত, যেমন যতদূর, যতটুকু, পর্যন্ত, যদি বা যতক্ষণ। রুল 3, স্ট্রাকচার অ্যাজ লং অ্যাজ। সাধারণত 3 ধরনের কথা প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ভবিষ্যতের সময়, শর্ত এবং একটি নির্দিষ্ট সময়। রুল 4, অ্যাজ সুন অ্যাজ। এবং এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে 3 ধরনের কথা প্রকাশ পায়। 1 নম্বর হচ্ছে একটি কাজ ঘটতে না ঘটতেই আরেকটি কাজ ঘটা, আনরিলেটেড অ্যাকশনস, এবং যত দ্রুত সম্ভব। রুল 5, স্ট্রাকচার হচ্ছে বিবর্ণ, যা দিয়ে জন্মগ্রহণ করা বোঝানো হয়, এবং এই বিবরণকে 2 ভাগে বিভক্ত করে প্রকাশ করা হয়। একটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট ব্যক্তি। নির্দিষ্ট ব্যক্তি বোঝালে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়, এবং অনির্দিষ্ট ব্যক্তি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়। আমরা আলোচনা শেষ করলাম, এখন একটা টেস্ট দেব। তো টেস্টের একদম শুরুতে কি লেখা আছে দেখি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস, অর্থাৎ এই যে ক্লু হিসেবে যে ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো দেয়া আছে এগুলো দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখি। হি স্পিক্স ইংলিশ ড্যাশ হি ওয়ার অ্যান ইংলিশম্যান। খেয়াল করো গ্যাপ, এই গ্যাপ বা ড্যাশের পূর্বে আছে স্পিক্স প্রেজেন্ট, পরবর্তীতে আছে পাস্ট ওয়ার। তাহলে আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম যেটার পূর্বে হতো প্রেজেন্ট এবং পরবর্তীতে পাস্ট, বা পূর্বে হতো পাস্ট পরবর্তীতে হতো পাস্ট পারফেক্ট, মনে আছে? ইয়াস, স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, ওই যে দেখা যাচ্ছে অ্যাজ ইফ। তাহলে এটা নিয়ে আসি এখানে, তাহলে দাঁড়ালো হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইংলিশম্যান। সে এমনভাবে ইংরেজিতে কথা বলছে যেন সে একজন ইংরেজ। তারপরেরটা, শেক্সপিয়ার ড্যাশ অন 23 এপ্রিল। শেক্সপিয়ার 23 এপ্রিলে। 23 এপ্রিলে কি বিবরণটা নিয়ে নিতে পারি, বি হবে এখানে ওয়াজ, কারণ শেক্সপিয়ার এটা একটা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি হলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়, তাহলে শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন 23 এপ্রিল। তারপরেরটা সি নাম্বার, ড্যাশ ইউ আর আ স্টুডেন্ট, ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু স্টাডি। দেখো তুমি শিক্ষার্থী, তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। তাহলে আমরা বলতে পারি যতদিন তুমি শিক্ষার্থী ততদিন তোমার প্রথম এবং প্রধান কাজ হবে পড়াশোনা করা। তাহলে বলতে পারি অ্যাজ লং অ্যাজ, এখানে নিয়ে আসলাম অ্যাজ লং অ্যাজ ইউ আর আ স্টুডেন্ট ইত্যাদি। তারপরে দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ। দেখো দুটো কাজ, একটা হচ্ছে ক্লাস শুরু হয়ে যাওয়া এবং আই রিচড মাই কলেজ আমার কলেজে পৌঁছানো। তাহলে কলেজে পৌঁছতে না পৌঁছতেই ক্লাস শুরু হয়ে গেল, কথাটা এরকম। তাহলে আমরা এই যে অ্যাজ সুন অ্যাজ নিয়ে আসতে পারি, একটা কাজ হতে না হতেই আর একটা কাজ হওয়া। তাহলে দাঁড়ালো সেন্টেন্সটা এরকম, দ্য ক্লাস স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই কলেজ, অর্থাৎ আমি ক্লাসে বা আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই ক্লাস শুরু হয়ে গেল। লাস্ট সেন্টেন্স, ড্যাশ আই ক্যান সি দ্য শিপ ইজ অ্যাপ্রোচিং। এখানে কি বসানো যায় দেখো, ড্যাশ আই ক্যান সি, বাকি আছে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ নিয়ে আসলাম। তাহলে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি অর্থাৎ আমি যতটুকু দেখতে পাচ্ছি, দ্য শিপ ইজ অ্যাপ্রোচিং, জাহাজটা আমাদের দিকে আসছে। আমাদের আনসারগুলো হয়ে গেল। এখন আমরা একটু দেখে নেই টোটাল আনসারটা। আনসারগুলো দেখতে পাচ্ছ এ বি সি ডি ই দিয়ে লেখা। লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো সি নাম্বারে অ্যাজ এ বড় হাতের, ই নাম্বারেও অ্যাজ বড় হাতের। কেন ক্যাপিটাল লেটারে করলাম? কারণ হচ্ছে দেখো সি নাম্বারে শুরুতেই গ্যাপ, ই নাম্বারেও শুরুতেই গ্যাপ। এটা খুব বড় ধরনের ভুল না, তবে এটা যদি দেওয়া হয় আনসারগুলো সুন্দর হয়। এরকম যে কোনো গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ সেটা হতে পারে আর্টিকেল, প্রেপোজিশন, রাইট ফর্মস অফ ভার্বস, যা কিছু, শুরুতে গ্যাপ থাকলে ওই আনসারটা
ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যাই হোক, আমাদের এই ফার্স্ট ভিডিওটা এখানেই শেষ, অর্থাৎ আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে যে কয়টা ভিডিও করব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। এটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ।